সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু করেছি বা আবেদন করার জন্য অপেক্ষায় রয়েছি, তাদের জন্য আজকে বিশেষ কয়েকটা দিক নির্দেশনা। সেটা হচ্ছে, আপনি চাকরিতে নিয়োগপ্রাপ্ত বা সুপারিশপ্রাপ্ত হলেও আপনার এমপিও নাও হতে পারে। সেক্ষেত্রে কারণ কি? অর্থাৎ এমপিও মানে কি? এমপিও হচ্ছে মান্থলি পে অর্ডার, অর্থাৎ সরকার কর্তৃক আপনি মাসিক যে স্যালারিটা পাবেন, হয়তো বা আপনার এই বেতনটা নাও হতে পারে। তার জন্য উল্লেখযোগ্য 4 থেকে 5টি কারণ আপনাদের জন্য উল্লেখযোগ্য। সে বিষয় সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসেন দেখা যাক কি কারণে আপনার এমপিও নাও হতে পারে। আপনি চাকরিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আপনার এমপিও হচ্ছে না। এর কারণটা কি? এর কারণ সম্পর্কে আমরা আসেন একটু বিশ্লেষণ করি। প্রথমত হচ্ছে, দেখেন, আপনি প্রভাষক পদে বা জুনিয়র স্কুল শিক্ষক বা সহকারী শিক্ষক পদে, আপনি যে পদেই আপনি প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হন না কেন, আপনাকে ওই প্রতিষ্ঠানে যোগদানের পূর্বে, আবেদনের পূর্বে অবশ্যই জানতে হবে সেখানে কাম্য শিক্ষার্থী আছে কিনা। এবার আসেন দেখি, কাম্য শিক্ষার্থী না থাকলে আপনার কিন্তু এমপিও হবে না। এবার অর্থাৎ আপনি ক্লাসে গেলেন, ক্লাসে যেয়ে দেখছেন আপনার ক্লাসে স্টুডেন্ট 25 জনের কম, এরপরে তাহলে কিন্তু আপনার নিয়োগ হবে না, অর্থাৎ আপনি এমপিও হবেন না। কারণ শিক্ষার্থী, পর্যাপ্ত সংখ্যক যদি শিক্ষার্থী না থাকে তাহলে এমপিও হবে না। 2 নম্বরে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কাম্য পাশের হার। কাম্য পাশের হার যদি না থাকে তাও কিন্তু এমপিও হবে না। অর্থাৎ শুধু শিক্ষার্থী থাকলেই হবে না, ওই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে ওই সকল শিক্ষার্থীদের পাশের হারও থাকা লাগবে ভালো। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যদি পাশের হার না থাকে তাহলে আপনার এমপিও বাতিল হয়ে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেক বছরই ওই প্রতিষ্ঠান থেকে কি পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তাদের পাশের হার খুব কম। এক্ষেত্রে আপনাকে অবশ্যই চাকরিতে জয়েনের ক্ষেত্রে আপনাকে পাশের হার দেখে নিতে হবে। 3 নাম্বার যেটা ভাইটাল একটা পয়েন্ট, যেটা প্রতিষ্ঠান লুকায় রাখে অর্থাৎ প্রকাশ করে না, এটা আপনাকে খোঁজ করে নিজেকেই বের করে নিতে হবে যে আপনি যে পদে আবেদন করতে যাচ্ছেন ওই পদে পূর্ব থেকে কোনো চ্যালেঞ্জ আছে কিনা, বা ওই পদে পূর্ব থেকে কেউ মামলা করে আছে কিনা। মনে রাখবেন, আপনি যে পদে সুপারিশপ্রাপ্ত হচ্ছেন বা আপনি যে পদে আবেদন করতেছেন ওই পদে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান শূন্য পদ দেখাচ্ছে, কিন্তু পূর্ব থেকে কোনো শিক্ষক ওই পদে মামলা দিয়ে রাখছে, অর্থাৎ তার এমপিও হয়নি ইত্যাদি বিষয়ে ওই পদে চ্যালেঞ্জ করা আছে বা মামলা দিয়ে আছে। সেক্ষেত্রে আপনি ওই প্রতিষ্ঠানে যোগদান করার পরে ওই পদে আপনি এমপিও পাবেন না যতদিন না পর্যন্ত ওই পদের মামলা ডিসমিস না হচ্ছে। অর্থাৎ যতদিন ওই মামলা কার্যকর থাকবে ততদিন পর্যন্ত আপনি এমপিওর জন্য আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠানের এই পদগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে হবে। এরপরে আরেকটা যে বিষয় জানতে হবে যে পূর্বের শিক্ষক বা কর্মচারীর ইন্ডেক্স ডিলেট বা বাতিল যদি না হয়, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে জব করবেন এবং যে পদটির জন্য আপনি আবেদন করবেন এই প্রতিষ্ঠানের এই পদে যিনি পূর্বে ছিলেন, অর্থাৎ শূন্য যে পদটি, এই পদে যে শিক্ষকতা করে গেছেন তার যে ইন্ডেক্স আছে ইন্ডেক্সটি বাতিল বা ডিলেট করা হয়েছে কিনা, কিংবা আপনি যে পদে যাচ্ছেন হঠাৎ করে ওই পদের শিক্ষক মারা গেছেন, তাহলে অবশ্যই প্রতিষ্ঠান সেখানে শূন্য পদের চাহিদা দিয়েছে। এখন চাহিদা দেওয়ার কারণে আপনি সেখানে শূন্য পদ দেখে আবেদন করেছেন, কিন্তু প্রতিষ্ঠান ওই মৃত ব্যক্তির ওই শূন্য পদের ইন্ডেক্সটি ডিলিট করেনি। সেক্ষেত্রে আপনি যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ওই প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হন তারপরেও আপনার কিন্তু এখানে ইন্ডেক্স ডিলিট না করা পর্যন্ত আপনি এমপিওর জন্য আবেদন করতে পারবেন না।
অর্থাৎ আপনি যে পদে আবেদন করতেছেন ওই পদে ইন্ডেক্স ডিলেট আছে কিনা এটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। এরপরে যেটা আমাদের জন্য জানা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যারা শিক্ষক নিবন্ধনে আবেদন করতেছি তারা অবশ্যই এই যে 4টি বিষয়, এই 4টি বিষয় আপনারা পর্যালোচনা করে প্রতিষ্ঠানে চয়েস দিবেন। কেননা 4টি বিষয় কি কি আবার একটু বলি। সে 4টি বিষয় হচ্ছে 1 নম্বরে কাম্য শিক্ষার্থী আছে কিনা, 2 নম্বরে হচ্ছে কাম্য পাশের হার আছে কিনা, 3 নম্বরে হচ্ছে ইন্ডেক্স ডিলেট বা বাতিল আছে কিনা, 4 নম্বর হচ্ছে ওই প্রতিষ্ঠানে আপনার যে পদটি ওই পদ নিয়ে কোনো মামলা বা চ্যালেঞ্জ আছে কিনা। যদি থাকে তাহলে সবার ক্ষেত্রে পরামর্শ হচ্ছে এখানে আপনার আবেদন না করাটাই সব থেকে ভালো হবে। আর যদি এগুলো প্রতিষ্ঠানের ক্রাইটেরিয়া যদি সব ফিল থাকে তাহলে পরামর্শ থাকবে আপনারা এখানে আবেদন করেন। সর্বশেষ আপনাদের জন্য কিছু কথা, সেটি হচ্ছে আপনার সুপারিশ প্রাপ্ত হলেই যে আপনি এমপিও হবেন এমনটা কিন্তু না। অর্থাৎ আপনার চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে যাওয়ার সাথে সাথেই যে আপনার বেতন হয়ে যাবে এটা ভাবা কিন্তু সম্পূর্ণ বোকামি। চাকরি হয়ে যাওয়ার পর আপনার কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন পালন করে এমপিওর জন্য আবেদন করতে হয়, আবেদন করার পর আপনার বেতন আসবে। এমপিও মানেই কিন্তু মান্থলি পে অর্ডার, অর্থাৎ আপনার সরকার কর্তৃক যে স্যালারি দিবে সেটাকে বলা হয় এমপিও। ঠিক আছে, অর্থাৎ এমপিও হয়ে গেলে আপনার স্যালারি ঢোকা শুরু করবে। তাই এই যে আমি 4টা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করলাম, এই 4টা পয়েন্ট আপনারা অবশ্যই চেক করে এখানে কি করবেন, আবেদন করবেন। তাহলে আপনাদের আগামীতে আর কোনো ভোগান্তিতে পোহাতে হবে না। কারণ অনেক নতুন শিক্ষার্থী আছেন যারা এবার প্রথম চাকরিটা পেতে যাচ্ছেন, আগে পরে কোথাও চাকরি করেননি। অনেকের অনেক স্বপ্ন আছে, চাকরিটা পেলে এটা করব, এটা করব, এটা প্রথম মাসের বেতনে এভাবে ব্যয় করব। অনেকের অনেক স্বপ্ন আছে, অনেকের বিয়ে আটকে আছে, শুধু চাকরি হচ্ছে না সেজন্য। তো আপনারা আবেদনের ক্ষেত্রে যেহেতু দীর্ঘ 2-2.5 বছর 3 বছর হতে যাচ্ছে, আপনারা এই একটা চাকরির জন্য 3টা বছর আপনারা পড়ে আছেন, সেক্ষেত্রে অবশ্যই যেখানে জয়েন দিবেন আপনারা যাচাই বাছাই করে সেটা সব কিছু সঠিক আছে কিনা এটা দেখে আপনারা যাচাই বাছাই করবেন। আর সকল আপডেট তথ্য এবং আপনাদের যে কোনো বিষয়ের প্রশ্ন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।